প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি আহমেদ সফার লেখা একটি উপন্যাস, ওঙ্কার। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আমাদের কিছু জমি জমা ছিল। আমার বাবা নিজে করেননি, তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। সম্পত্তির সঙ্গে একখানা মেজাজও তাকে পূর্বপুরুষেরা দিয়ে গিয়েছিল। তার বিশেষ তেজ ছিল না, তবে ঝাঁঝটা ছিল খুব কড়া রকমের। সময়টা বাবার জন্য যথেষ্ট ভালো ছিল না। শহর, বন্দর, অফিস, আদালত, কলকারখানায় ব্যক্তির আত্মসত্ত্বা গরিমায় নিজের শোণিত উষ্ণ রাখতে চেষ্টা করতেন। ঈষৎ উষ্ণ নয়, কিছুদিন রীতিমতো উষ্ণই রাখতে পেরেছিলেন। তার কারণ, বাবা পিতৃপুরুষদের কাছ থেকে রক্তের মতো বিত্ত উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন। সেজন্যই পূর্বপুরুষদের সঞ্চিত বিত্তে আত্মশোণিতের হিমোগ্লোবিন কণা উজ্জ্বল রাখতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু হায়রে, কবে কেটে গেছে সে কালিদাসের কাল। আমার বাবা যেভাবে দিনাতিপাত করতেন, তাকে কিছুতে একজন সুস্থ মানুষের স্বাভাবিক জীবনধারণ বলা যাবে না। তার স্বপ্ন, কল্পনা, চিন্তা, বাসনার বাগানে পিতৃপুরুষদের প্রেতাত্মারা দলে দলে হানা দিত। এই প্রেতাত্মারাই তাকে ঘুম পাড়াত, ঘুমের ভেতর স্বপ্ন দিত, স্বপ্নে আতঙ্ক ছড়িয়ে দিত এবং জাগরণে নেশাগ্রস্ত করত। তিনি একজন নেশাগ্রস্ত মানুষের মতোই জীবনযাপন করতেন। বলতে ভুলে গেছি, আচারে ব্যবহারে তিনি উগ্র রকমের পরহেজগার মানুষ ছিলেন। তার বিশ্বাস, সংস্কার নিয়ে ঠাট্টা করব, অন্তত তেমন কুসন্তান আমি নই। বাবা ধর্মপরায়ণ মানুষ ছিলেন। শরীয়তের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতেন। চূড়ান্ত দুঃখের দিনেও আল্লাহর উপর ভরসা করে নির্বিকার থাকতে পারতেন। অতি ছোট বয়সে তাকে হাতির দাঁতে খোদাই করা ব্যক্তিত্বের অনুপম স্তম্ভ মনে করতাম। এখন বুদ্ধি বিবেচনা পেকেছে। দুনিয়াদারির যাবতীয় বস্তু বিবেচনা করে ভেতরের ব্যাপার জানার মতো দুঃসাহসী হয়ে উঠেছে চেতনা। জনকের কাঠিন্যমণ্ডিত বয়সী ছবিটি স্মরণে এলে কেন বলতে পারবো না, শরীরের আঁকে বাঁকে ঢেউ খেলে একটা ধনী চেতনার রন্ধ্রে রন্ধ্রে প্রাণময় হয়ে ওঠে। পশু, পবিত্র পশু। হ্যাঁ, তিনি পবিত্র পশুই ছিলেন। আর তার পূর্বপুরুষেরা ছিলেন যথার্থ পশু। একসময়ে মদে মেয়ে মানুষে আমাদের সে তল্লাট উজাগর রেখেছিলেন। তার ক্ষীণ প্রতিধ্বনি অতীত যুগের পরিধি পেরিয়ে আমার কানে বহু দূরাগত বাদ্যের আওয়াজের মতো রণিত হয়নি গুঞ্জন। ক্ষুধার্ত মানুষের কর্কশ আর্ত চিৎকার শুনেছি। অতীতরূপী মিউজিয়ামে সঞ্চিত চিত্রমালার আভা, ধ্বনিপুঞ্জের লাবণী, রক্তের খরতেজ আমাকে স্পর্শই করতে পারেনি। এখন স্পষ্ট বুঝতে পারি, এ সব কটি বাবার চিন্তা চেতনার পরতে পরতে অপরূপ কুহক রচনা করেছিল। বাবাকে তাই পবিত্র পশু বলেছি। আবার এই সময়ের মধ্যেই জগতের আমাদের অংশে নতুন ছাদের পশুদের উদ্ভব হতে শুরু করেছে। কখনো কখনো ভারী বিব্রত লক্ষ্য করতাম তাকে। বার্ধক্য জীর্ণ মুখাবয়বে একটা অসহায় ভঙ্গি বড় করুণভাবে ঝুলে থাকত। তখন বুঝিনি, বয়সে বুদ্ধি ছিল না। এখন উপলব্ধি স্তরে স্তরে জনকের অদৃশ্য অশ্রুপাত জোয়ারের জলের মতো ফুলে ফুলে সারা মন প্রাণ ভিজিয়ে দিয়ে যায়। অনেকবার বাবাকে আমাদের পিশাচের দাঁতের মতো ইতস্তত বিক্ষিপ্ত লাল ইট বের হওয়া দালানের নামাজের বিছানায় বসে হতাশ ভঙ্গিতে রেলের লাইন, ট্রাক বাসের গতায়ত, এক চোখ কানা আবু নসর মুক্তার সাহেবের ধবধবে সাদা নতুন বাড়ির পানে তাকিয়ে থাকতে দেখেছি। চিড়িয়াখানার খাঁচায় আবদ্ধ সিংহ যেমন সম্পূর্ণ অনাত্মীয় দৃষ্টিতে লোহার খাঁচা নিরীক করে, তেমনি দৃষ্টি দিয়ে আমার বাবা আমার কালের পৃথিবীর দিকে তাকাতেন। গাছপালা দেখলে অন্তরীণ সিংহ শিশুর চোখে যেমন গহন বন, নিবিড় অরণ্যানী আর নিষ্ঠুরতার স্বপ্ন নামে, তেমনি আবেশে ঘনিয়ে আসত দৃষ্টি যখন তিনি ফার্সি হরফে লেখা তুলট কাগজের সজরা অথবা বংশপঞ্জির বুকে সস্নেহে আঙুল বুলোতেন। যুগ যুগান্তরের পুরনো কীটদষ্ট পাংশুটে তুলট কাগজ। ডান দিক থেকে জের জবর সংবলিত বাঁকা বাঁকা টানে হাতের লেখা খয়েরি রঙের হরফগুলো অখণ্ড প্রতাপ, অফুরন্ত মহিমার প্রতীকের মতো তার চোখে অদৃশ্য শিখায় জল জল করত।
নামুক তো এসব মহাপুরুষের স্মৃতিতে জীবন্ত করে বাবা তাদের সঙ্গে হৃদয়ের ভাব বিনিময় করতেন। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন একটানা। সে সময় বাবার চারপাশে চেতনে নিশ্চেতনে মিশে একটা নিশ্চল তন্ময় পরিবেশের সৃষ্টি হতো। তন্ময়তা কেটে গেলে তার দু চোখে একটা অচেনা আলো ফুটে বের হতো। তার অর্থ করলে এরকম দাঁড়াতো, এই দুনিয়াদারি, ঘর বাড়ি, মানুষজন, এইসবের কিছুই আমি চিনি নে, কিছুই বুঝি নে। তার দৃষ্টিতে বন্দি বিহঙ্গের কাতরতা ফুটে থাকত। সামনে যে যুগ থাবা প্রসারিত করে এগিয়ে আসছিল, তার নখরাঘাত তিনি অনুভব করতেন। এই যুগে তিনি যে একজন ফালতুর বেশি নন, তা নিজেই ভালো করে উপলব্ধি করতেন। তার চিন্তা কল্পনা সবই অতীতের মাপে তৈরি, কিছু বর্তমানের সঙ্গে খাপ খায় না। সেজন্যই বোধহয় সৃষ্টিকর্তার উপর তার আস্থাটাও নোঙরের মতো অমন স্থির অনড় ছিল। সহায়হীন মাতাল রাতের অন্ধকারে যেমন বউয়ের গঞ্জনা সইতে না পেরে শুঁড়িখানায় সান্ত্বনার সন্ধানে যায়, তেমনি চারপাশে পরাক্রান্ত পৃথিবী প্রবল তিরস্কারে বাবাকে তার সৃষ্টিকর্তার কাছে পাঠাত। হয়তো তিনি জানতেন, হয়তো জানতেন না। তার চোখে মুখে কিরকম বিষণ্ণ যন্ত্রণার ফুল ফুটে থাকত। তার যন্ত্রণার মধ্যে সমস্ত বিশ্বাসী মানুষের যন্ত্রণা আমি প্রত্যক্ষ করেছি। যেহেতু আমি বাবাকে পবিত্র পশু বলেছি, সেজন্য কেউ যেন আমাকে পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাহীন মনে না করেন। পশুদেরও তো রক্তধারা বংশ পরম্পরার সামনের দিকে ধাবিত হয়। আমি নিজে যে মমতাহীন নই, তার প্রকৃত প্রমাণ নিজের মুখে সে কাহিনী চূড়ান্ত বিশ্বস্ততা সহকারে আপনাদের কাছে বলে যাচ্ছি। পুরনো মডেলের গাড়ি যেমন শহরের নতুন রাস্তায় ঠিকমতো চলতে পারে না, ঝঞ্ঝাট লাগায়, দুর্ঘটনা বাধায়, ধোঁয়া ছড়ায়, তেমনি আমার বাবা আমার কালের পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন। তিনি কেবল দুর্ঘটনার জন্মই দিয়ে যাচ্ছিলেন। সৃষ্টির বোটা ধরে নাড়া দিয়ে একটা লণ্ডভণ্ড কাণ্ড বাঁধাবার মতো শক্তি কিংবা শিক্ষা কোনোটিই তার ছিল না। তিনি আঘাত করতে গিয়ে আহতই হচ্ছিলেন। বলেছি, সামান্য কিছু জমি জিরে তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। তাই নিয়ে খোঁচাখুচি করে বিক্রম প্রকাশ করতেন। তাই করে রক্তের হিংস্রতার দংশন কিছুটা লাঘব করতেন। আমাদের মানুষজন বিশেষ ছিল না। খুন জখম বাঁধিয়ে একটা রক্তারক্তি কাণ্ড ঘটানো, তাও সাধ্যের বাইরে। বাবা মামলা মোকদ্দমা করেই মনের ঝাল মেটাতেন। তখন দুনিয়ার আমাদের অংশ আবু নাসের মোক্তার সাহেবদের দখলে চলে যেতে বসেছে। পূর্বপুরুষদের একটা তালুকের 3.5 আনা অংশের মালিক ছিলেন আমার বাবা। সেই গর্বে তিনি সর্বক্ষণ স্ফীত হয়ে থাকতেন। কেউ টু শব্দটি করলে সহ্য করতে পারতেন না। গ্রামের মানুষ এরকম একটি ফুটো তালুকদারের করতালি মেনে নেবে তেমন বোকা ছিল না। সুতরাং তারা শব্দ করত, হল্লা করত, গান করত এবং চিৎকার করত। গ্রামবাসীর সম্মিলিত জীবনধারা থেকে খসে পড়া শব্দমালা আমার জনকের গায়ে বিছুটির জ্বালা ধরিয়ে দিত। সে জ্বালা মিটাতে যখন তখন তিনি আদালতে ছুটতেন। বেছে বেছে ফৌজদারি মামলা রুজু করতেন। 1 ধারা 2 ধারা থেকে আরম্ভ করে ক্রিমিনাল অ্যাক্টের 787 ধারা পর্যন্ত গরিব প্রতিবেশীর নামে ঠুকে দিতেন। এ ব্যাপারে আবু নাসের মোক্তার সাহেব ছিলেন বাবার ডান বাম 2 হাত এবং সেই সঙ্গে সলা পরামর্শ বুদ্ধি বিবেচনার একখানি নির্ভরযোগ্য আড়ত। এক একটি মোকদ্দমার দিন এলে আমাদের বাড়িতে উৎসবের ধুম লেগে যেত। মুরগির পোলাও হতো, খাসি জবাই হতো। সাবেককালের বড় বড় চিনেমাটির বাটিতে ঝোলে ঝালে রাধা রুই কাতলার মস্তক হাঁ করে তাকিয়ে থাকত। সাক্ষীরা লুঙ্গির গিঁট খুলে দিয়ে চিবিয়ে চুষে খেত। বাটা ভরা পান থেকে কিছু মুখে পুড়ত, আর কিছু লুঙ্গির গিঁটে গুছত। তারপর 7.5 টাকা নগদ গুনে ভোর 8:30টায় ট্রেনে আল্লাহর নামে হলপ করে মিথ্যে সাক্ষ্য দিতে আদালতে ছুটত। মোকদ্দমা কোর্টে ওঠার আগে বাবা সাক্ষী সাবুত সহ আব্দুল ফাতাহ লেনে মোক্তার সাহেবের বাসায় এসে হাজির হতেন। মোক্তার সাহেব সাক্ষীদের মিথ্যে কথার প্যাঁচগুলো একটু একটু কষে দিতেন। আমাদের বাড়িতে 5-7 জন মোল্লা সারাক্ষণ মুখে ফেনা ছুটিয়ে কোরআন পাঠ করত। মা সারাদিন রোজা রেখে আসমানের আল্লাহর মন জোগাতে চেষ্টা করতেন। মোকদ্দমার দিন এলে ভারী খুশি হয়ে উঠতাম আমরা সব কটি ভাই বোন। মানুষজনের নিষ্প্রাণ স্তব্ধতায় ক্ষণস্থায়ী হলেও একটা চাঞ্চল্য জেগে উঠত।
তা আমাদের বুকের গভীরে আনন্দের ঘূর্ণিস্রোত বইয়ে দিত। মোকদ্দমার দিন যাতে ঘন ঘন আসে সেজন্য শিশুমনের সবটুকু আবেগ ঢেলে খোদার কাছে আবেদন পাঠাতাম। তাড়াতাড়ি মোকদ্দমার দিন এলে বাবা ভীষণ নেতিয়ে পড়তেন। তিনি অনেক সময় নামাজের বিছানায় ঘুমিয়ে যেতেন। মুখের রেখাগুলো আরও গভীর দেখাতো। এই সময় মাকে বড় কাতর দেখতাম। সেবার একটা ব্যাপার ঘটে গেল। বাবা তার প্রতিভার জোরে একটা আধা খুনের মামলায় জড়িয়ে গিয়েছিলেন। বাস্তবে কিন্তু লোকটিকে খুন করার সঙ্গে তার কোনো যোগ ছিল না। তবে তিনি দীর্ঘদিন থেকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছিলেন ওই হারামজাদা পাজিটাকে বাগে পেলে খুন না করে ছাড়বেন না। বলা বাহুল্য, কারোর সঙ্গে ঝগড়া বচসা ইত্যাদি হলে তিনি খুন করার সংকল্প সাড়ম্বরে ঘোষণা করতে পারলেই খুব প্রীত হতেন। শেষ পর্যন্ত সে ঘোষিত মানুষটাই মঙ্গলবার হাট থেকে ফেরার পথে ভয়ঙ্করভাবে জখম হল। গায়ের লোকদের কেউ বাবার নামে অপবাদ দিল, আবার কেউ তার প্রথম পক্ষের বড় ছেলেকে দুষল। ওই ছেলেটার সঙ্গে তার তৃতীয় পক্ষের স্ত্রীর একটা বিশ্রী ব্যাপার নিয়ে বেশ ঘাঁটাঘাঁটি হচ্ছিল। সে যাক, লোকটা কিন্তু বাবাকে 1 নম্বর আসামি করে মামলা লটকে দিল। সে ছিল গায়ের খুব জবরদস্ত মানুষ। তার বিরুদ্ধে আমাদের পক্ষে কেউ সাক্ষ্য দেবে তা ছিল কল্পনারও অতীত। মোক্তার সাহেব বাবাকে একজন প্রখ্যাত মিথ্যে বিশারদ সাক্ষী জুটিয়ে দিয়েছিলেন। শুধু এ মহাপুরুষের সাক্ষ্য দেওয়ার গুণে কত খুনের আসামি বেকসুর খালাস গেছে, কত তালুকদারি জমিদারি লাটে উঠেছে, কত সম্পন্ন গেরস্তের বাস্তুতে ঘুঘু চড়েছে, সেগুলো রং চড়িয়ে বর্ণনা করেছিলেন। বাবা এই ফলাও বর্ণনা শুনে খুবই আশ্বস্ত হয়েছিলেন। সঙ্গে সঙ্গে সাক্ষীকে দেবার জন্য মোক্তার সাহেবের হাতে নগদ 100 টাকা প্রদান করেছিলেন। সেও নিতান্ত কাঁচুমাচু হয়ে। তার ভাবখানা এরকম ছিল যে এই মহান মিথ্যের শিল্পীর প্রকৃত সমাদর করার ক্ষমতা আপাতত তার নেই। সেই সময় আমাদের সংসারে টাকা পয়সার খুবই টানাটানি। জমি বন্ধক রেখেও কোথাও টাকা সংগ্রহ করার উপায় ছিল না, কারণ বন্ধকযোগ্য জমিগুলো বহু আগেই মহাজনদের দখলে গিয়েছিল। অবশেষে একদিন আমরা মিথ্যে বলার বীর পুরুষটিকে দেখতে পেলাম। কালো কুচকুচে বেঁটে চেহারার গুছি দাড়িওয়ালা আস্তে আস্তে কথা বলা মানুষটিকে ভীতি মিশ্রিত কৌতূহল সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। যতক্ষণ এই রহস্যময় মানুষটি আমাদের বাড়িতে ছিল, আমি একবারও অন্যদিকে দৃষ্টি ফেরাইনি। ভাবে ভঙ্গিতে আমাদের মনে হয়েছিল মস্ত বড় একজন বীর পুরুষ। বাক্যের মন্ত্র শক্তিতে পৃথিবীর যাবতীয় নয়কে হয় আর হয়কে নয় করার ক্ষমতা তিনি রাখেন বটে। আদালতে হাকিমের সামনে হাজির হওয়ার পরে লোকটার আসল প্রতিভার পরিচয় দিল। প্রতিপক্ষের কাছ থেকে আরও কিছু বাড়তি টাকা কোমরে খুঁতিতে গুজে আদালত গৃহে শপথ করে সে বলল সে নিজের কানেই বাবাকে বলতে শুনেছে যে আহাদ আলীকে খুন না করে তিনি ছাড়বেন না, এবং আহাদ আলী যে আল্লাহর অপরিসীম অনুগ্রহে প্রাণে বাঁচতে পেরেছে সেজন্য হাকিমের সামনে আল্লাহকে ধন্যবাদ জানালো। এমন পাকা সাক্ষীর কথা অবিশ্বাস কোন হাকিম করতে পারে? মামলায় আমাদের হার হলো। বাবা একটুর জন্য জেল থেকে বাঁচলেন। লোকজনকে বলাবলি করতে শুনলাম, মাথার শুভ্র কেশের দিকে তাকিয়ে আদালতের হাকিম বাবার ওপর করুণা করেছেন। আমাদের নগদ 2,500 টাকা জরিমানা দিতে হলো। সারা বছরের খোরাকের জন্য আমাদের যে জমিগুলোর ওপর নির্ভর করতে হতো তার একাংশ জলের দামে বেচে আদালতের প্রাপ্য শোধ করতে হলো। সময় বয়ে যাচ্ছিল। এরই ফাঁকে ফাঁকে বোনেরা শেয়ানা হয়ে উঠল। বিয়ে হয়ে গেল সকলের ঝটঝট করে। এ ব্যাপারে বাবার ধর্মপ্রীতি খুবই সাহায্য করল। তিনি মনে করতেন যুবতী মেয়ে ঘরে পুষে রাখাটা মস্ত গুনার কাজ। তাই বোনেরা একটু শেয়ানা হয়ে উঠতে না উঠতেই হাতের কাছে যাকে পেলেন কোনো রকমে বাজ বিচার না করে ধরে ধরে গোছিয়ে দিলেন। বাকি রয়ে গেলাম আমি। সবে বিয়ে ক্লাসে ভর্তি হয়েছে। আমার পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপারে বাবাকে কোনোদিন উচ্চবাচ্য করতে শুনিনি। তিনি কিন্তু মনে মনে এই স্কুলে কলেজে পড়াশোনার কাজটাকে পছন্দ করতেন না, তবে মুখ ফুটে কোনোদিন প্রতিবাদও করেননি। কতক বিষয়ে তিনি আমার মায়ের উপর জবরদস্তি করতে সাহস করতেন না। আমার পড়াশোনা তার একটি। আমার মায়ের অত ঠাট্ঠমক ছিল না। মা সাদাসিধে গেরস্ত ঘরের মেয়ে। কোনোদিন তাকে কারো বিরুদ্ধে নালিশ করতে শুনিনি। অপ্রাপণীয় বস্তুর প্রতি লোভ কিংবা আগ্রহ মা জীবনে দেখাননি।
মায়ের উৎসাহ, আগ্রহ এবং চোখের জলই আমার তাবৎ কর্মপ্রেরণার উৎস। আমার বাবাও যে একসময় প্রকৃত পশু হতে চেষ্টা করেছিলেন, তার প্রমাণ আমার এই মা। বাবা যৌবনকালে এক গেরস্থ ঘরের মেয়েকে রূপ দেখে জোর করে বের করে নিয়ে এসেছিলেন। মোল্লা মৌলবি ডেকে যে বিয়ে পড়ানোর ব্যাপার আছে, তাও প্রথমে করেননি। পরে চাপে পড়ে কিছু কিছু সামাজিকতা পালন করতে হয়েছিল। বাবাকে বাঁকা লাঠি হাতে মসজিদ থেকে বের হতে দেখলে পাড়ার বর্ষীয়সী নারীরা স্মৃতির ভাণ্ড নাড়া দিয়ে সেসব কথা যখন বলাবলি করত, লজ্জা শরমে আমার দুকান লাল হয়ে যেত। ২৫০০ টাকা জরিমানা দিয়ে বাবার মাথা ভয়ঙ্কর রকম বিগড়ে গিয়েছিল। গ্রামে আমাদের খুবই অখ্যাতি রটেছিল। বাবা ১০ জনের সামনে মুখ দেখাতে পারছিলেন না। হাটে বাজারে যাওয়া আসা করাও তার পক্ষে একরকম অসম্ভব হয়ে পড়েছিল। তিনি আমাদের দাহলিজে বসে দিনরাত চাপার আগে ফুলতে লাগলেন। অপমানে হতাশায় অন্ধ এককালীন হিতৈষী সুরিত আবু নসর মুক্তার সাহেবের সঙ্গে ১ ধারা ২ ধারা থেকে শুরু করে আইনের সর্বোচ্চ নম্বরে মামলা জুড়ে দিলেন। আবু নসর মুক্তার সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা যে জটিল প্যাঁচ কষে দুনিয়ার আমাদের অংশ নিজেদের অধিকারে নিয়ে আসছিলেন, সে একই সূক্ষ্ম প্যাঁচ অতীতজীবী উদ্ভ্রান্ত বাসনার অসহায় শিকার আমার বাবার ওপর ঠান্ডা মাথায় অথচ পরম নিষ্ঠুরতার সঙ্গে প্রয়োগ করে রক্তের গাঁচলা বের করে দিচ্ছিলেন। মামলায় আমাদের হার হচ্ছিল। বাবা যতই হারছিলেন ততই ক্ষিপ্ত হয়ে উঠছিলেন। একসময় অবশ্য তার বুঝতে বাকি রইল না, কানা মোক্তার তাকে সম্পূর্ণ ধরাশায়ী না করে ছাড়বেন না। সেই সময় যুক্তফ্রন্ট সরকার পূর্ব পাকিস্তানের ক্ষমতায় আসে। তারা জমিদারি প্রথা উঠিয়ে দিল এবং জমিদারির পেছন পেছন তালুকদারি প্রথা আপনা থেকে উঠে গেল। বাবা খবরটা কাগজে পড়ে প্রথম ২-৩ দিন যে ভিখিরির ছেলেরা ক্ষমতা হাতে পেয়ে পুরনো মানি লোকদের বেইজ্জত করতে লেগেছে, তাদের উদ্দেশ্যে সুশ্রাব্য নয় এমন শব্দরাজি একটানা বর্ষণ করে গেলেন। তারপর একেবারে অন্য মানুষ বনে গেলেন। বসলে উঠবার কথা ভুলে যেতেন। ভাতের থালা নিয়ে ঠায় বসে থাকতেন। গ্রাস মুখে তুলতে গিয়ে কি ভেবে শিউরে উঠতেন, হাতের গ্রাস মাটিতে পড়ে যেত। অথচ কিছুদিন আগেও তিনি মুক্তার সাহেবের সঙ্গে কি প্রচণ্ড বিক্রমে লড়েছেন। তার প্রাণ শক্তি কি করে এমন থিতিয়ে এলো বুঝতে পারলাম না। তালুকদারি গেছে আমাদের কাছে সুসংবাদ বই এমন কিছু নয়, কিন্তু বাবার বুকে আঘাতটা বজ্রশেলের মতো বাঁচল। একটা শরিকি তালুকের ৩.৫ আনা অংশের মালিক ছিলেন আমার বাবা। বছরে ১০৩ টাকা ১২ আনা ৭ পাই খাজনা আমাদের পাওনার কথা। কিন্তু আমার বয়সকালে কোনোদিন টাকাটা বিনা ঝঞ্ঝাটে পেয়েছি একটুও মনে পড়ে না। বরঞ্চ কোনো কোনো বছর আদালতে তার ১০ গুণ ব্যয় করতে হয়েছে। বাবার একটা প্রাণপ্রিয় স্বভাব। যাদের কাছে তিনি খাজনা পেতেন তাদের উঠতে বসতে ছোটলোক ছাড়া ডাকতেন না। আর সেই ছোটলোকেরাই লেখাপড়া বিত্ত বৈভবে আমাদের চাইতে অনেক বেশি সম্পূর্ণ ছিল। নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলেই হাতের বাঁকা লাঠিটি প্রসারিত করে গোটা গ্রামখানি দেখিয়ে বলতেন, এই যে দেখছেন চারপাশের ঘরবাড়ি, এরা সবাই আমাদের ৭ পুরুষের প্রজা। ৭ পুরুষের প্রজারাও তাই আদালতে তালুকদার সাহেবকে না তুলে খাজনাটা হাতে হাতে পরিশোধ করত না। বাবাকে আদালতে নালিশ করতে হতো, ওরা জবাব দিত। এভাবে উকিল মুক্তার সাক্ষী সাবুত পেশকার পেয়াদার পেছনে নির্ঘাত ১০০০ টাকা বেরিয়ে যেত। সেই তালুকদারি যাওয়াতে একটু ব্যথা পেলেও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, মামলা মোকদ্দমার হ্যাঙ্গাম হুজ্জুত পোহাতে হবে না। বাবার শরীর দিনে দিনে ভয়ঙ্কর রকম দুর্বল হয়ে আসছিল। তিনি ক্লোরোফর্ম করা রোগীর মতো অসাড় হয়ে পড়ে থাকতেন। যখন তখন সেই তুলট কাগজের বংশপঞ্জিটা খুলে বসতেন। খয়েরি হয়ে আসা হরফগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন, বিড়বিড় করতেন। বংশপঞ্জিটা আমাদের পরিবারের উত্তরণধারার রেখাচিত্র। কালের জল আমাদের মেদ মাংস পচিয়ে ফেলেছে, এ কথা সত্যি। তবু কিন্তু অস্থির আড়ালে মজ্জার সঙ্গে শয়ান একরকমের হীরকের মতো কঠিন অথচ জ্যোতিষ্মান অহংকার আমরা লালন করতাম। যতই দরিদ্র হই, সেই শিলা দৃঢ় অহংকার ভাই বোন কেউ ভুলতে পারিনি। এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোগল আমলে।
মোগল আমল, নবাবী আমল, ইংরেজ আমল, কত কাল এলো গেল, কত রাজ্য, কত রাজা এসেছে আর গিয়েছে, কত যুদ্ধ, বিগ্রহ, ধ্বংস, সৃষ্টি, বিপ্লব, উপবিপ্লব সব কিছুর আঘাত সহ্য করেও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের পরিবার। কোনো আকস্মিক বিপদ আপদেই আমাদের পরিবারকে স্পর্শ করতে পারেনি। অখণ্ড প্রতাপ খণ্ড খণ্ড হয়ে পড়েছে, বিশাল জমিদারি কোথায় বিলীন হয়েছে। তারপরও এক পুরুষের পর এক পুরুষ এসেছে, হৃদয় লালিত অহংকারে ভরিয়ে দিয়ে গেছে উত্তর পুরুষের বুক। বংশপঞ্জিতে তাদের আশ্চর্য সব নাম পাঠ করে আর ততোধিক আশ্চর্য কীর্তিকাহিনী শ্রবণ করে আমি নিজেও তো কতবার রোমাঞ্চিত হয়ে উঠেছি। এই সম্মোহনের মধুর স্বাদ কি করে কাটাই। বাবার অবস্থা ভয়াবহ। এই তালুকদার শব্দটার ব্যঞ্জনায় তিনি সর্বক্ষণ মোহিত হয়ে থাকতেন। ভুলে যেতে পারতেন চারপাশের বাস্তবের রূঢ় পরিবেশ। এই 5টি অক্ষরে উচ্চারিত বিশেষ ধ্বনিটির মাধ্যমে তিনি পূর্বপুরুষের নৈকট্য অনুভব করতেন। সেই তালুকদার নামটাই আইনের খড়গে কাটা পড়ে গেল। তিনি অনুভব করলেন বংশপঞ্জিতে তার নাম থাকার আর কোনো সার্থকতা নেই। চোখ কান খুঁচিয়ে উপলব্ধি করলেন ঘুমের ভেতর স্বপ্নের যোগানদার, জাগরণে নেশাগ্রস্ত করার মহাজনদের হাট থেকে তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। বৈরী দাঁড়িয়ে অস্তিত্বে অর্থহীনতা গভীর মর্মবেদনায় প্রথমবারের মতো অনুভব করলেন। অচেতন রোগীর সংজ্ঞা ফিরে পাওয়ার পর একটা হাত কিংবা পা কাটা দেখে যেরকম রিক্ততা অনুভব করে, তেমনি এক ধরনের রিক্ততার ভেতর ডুবে গেলেন বাবা। তাকে বাতে ধরে জখম করে দিয়ে গেল, তিনি উত্থান শক্তি হারালেন। আমার বিয়ে পরীক্ষা সবে শেষ হয়েছে। এমন সময় চূড়ান্ত দুঃসংবাদ শুনলাম, বাবা হাইকোর্টের মামলায় গরুহারা হেরেছেন। আবু নসর মোক্তার সাহেব মামলার খরচ ডিক্রি পেয়েছেন। যেহেতু আমাদের ঋণ পরিশোধ করার টাকা নেই, তাই মোক্তার সাহেব আদালতে জীর্ণ বাড়ি, হাজাপুকুর, জমা দিঘি সব নিজের নামে নিলাম করিয়ে নিয়েছেন। খবর শুনে মাথা ঝিমঝিম করতে লাগলো। পাগলের মতো ছুটে বাড়ি এলাম। গায়ের মানুষ নানা রকমের গুজব ছড়াচ্ছিল। কেউ বলছিল পুলিশ এনে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কেউ বলছিল আমাদের জীর্ণ বাড়ি ভেঙে বেগুন চাষ করে মোক্তার সাহেব গায়ের ঝাল মেটাবেন। আমি কি করব? অসুস্থ জনক, বৃদ্ধা জননী এবং ছোট বোনটার হাত ধরে কোথায় গিয়ে দাঁড়াবো? চিন্তা ভাবনা করার শক্তি বিলকুল হারিয়ে ফেলেছিলাম। প্রতিবেশীদের কেউ কেউ সমবেদনার কথা বলতে আসতো। ঠিক তখনই আমার চোখ ফেটে ঝরঝর করে জল বেরিয়ে আসতে চাইত। এ অকুলেও কুল পেয়ে গেলাম। পথ বাতলে দিলেন স্বয়ং আবু নসর মুক্তার সাহেব। বাবারই সাংঘাতিক অসুখের সময় তিনি এক সন্ধেবেলা আমাদের বাড়িতে এলেন। আগের দিনে এলে যেমন করতেন, তেমনি অত্যন্ত প্রসন্ন ভঙ্গিতে কথাবার্তা বললেন। আগে কেন তাকে খবর দেওয়া হয়নি সেজন্য মৃদুস্বরে আমাদের বকলেন। বাবার কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করলেন, চুকচুক আফসোস করলেন। কথাবার্তার ভঙ্গিটি এমন যেন কোনোদিন তার সঙ্গে আমাদের টু শব্দটি হয়নি। মনে হলো মার সঙ্গে তিনি আগের চাইতেও সমীহ করে কথাবার্তা বলছেন। তার আগমন আমাদের বাড়িতে এতই অভাবিত যে আমরা পান তামাকটা দেওয়ার কথাও ভুলে গেছি। এরই মধ্যে অর্থস্বার্থ বুদ্ধি পরামর্শের জোরে মুক্তার সাহেব একজন দেশের কেউকেটা হয়ে উঠেছিলেন। তিনি যে এমনভাবে আমাদের বাড়িতে আসতে পারেন স্বপ্নেও ভাবতে পারিনি। অনেকক্ষণ বসে নানা সুখ দুঃখের কথা কইলেন। যাওয়ার সময় মাকে উঠোনে ডেকে নিয়ে গেলেন। নারকেল গাছের হেলানো ছায়াটির নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপি চুপি কী সব কথাবার্তা কইলেন, তারপর গমিত হলেন। সন্ধেটা গাঢ় হয়ে এসেছে। আমাদের জীর্ণ বাড়িতে ঝিঝির চিৎকার ঘনায়মান অন্ধকারকে আরো ভুতুড়ে করে তুলেছে। মা ঘরে এসে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেন। মুক্তা সাহেব তাকে ডেকে নিয়ে চুপি চুপি কি বলে গেলেন আমি জানতে চাইলাম। মা তেমনি চুপ করেই রইলেন। ফের জিজ্ঞেস করলাম, কি বলে গেল? মা দুবার ঢোক গিললেন। একবার আমার দিকে, একবার রুগ্ন বাবার দিকে বড় করুণভাবে তাকালেন। বুঝতে অসুবিধে হলো না
কথাটা বলতে মার কেমন জানি কষ্ট হচ্ছে। যা হোক, কাঁথাটা বাবার গায়ের উপর ভালো করে টেনে দিয়ে আস্তে আস্তে মা বললেন, আমাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। পুকুর দিঘি সব আগের মতো আমাদের দখলে থাকবে। মোক্তা সাহেব নিজ বাড়িঘরের সংস্কার করিয়ে দেবেন। বাবাকে শহরে রেখে বিলেত ফেরত ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। এটুকু বলে একটু থেমে মা বাবার মুখমণ্ডল আরেকবার ভালো করে দেখে নিলেন। আসল কথাটা বলবেন কিনা তখনও দ্বিধা করছিলেন। কাঁথাটা বাবা শীর্ণ হাতে মুখ থেকে সরিয়ে ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তারপর তারপর কি বলল? এবার মা বলে ফেললেন, বিনিময়ে আমাকে শুধু তার বোবা মেয়েটিকে বিয়ে করতে হবে। বাবা একটি মাত্র ধ্বনি উচ্চারণ করলেন, কি? কেরোসিনের বাতিতে ওই স্বল্পালোকিত ঘরে ওই ছোট্ট ধ্বনিটি অনেকক্ষণ পর্যন্ত যেন জ্বলতে থাকল। মা আর আমি পাশাপাশি বসে। বাবার মুখ দিয়ে সে ছুঁচালো ধ্বনিটি আবার তীরের মতো বেরিয়ে এলো, কি? তিনি একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে পাশ ফিরে ঘুমালেন। তার বুকের গভীরে ফোসকা পড়ছে আর ভাঙছে। মা কোনো বিষয়ে কোনোদিন মতামত দেননি। বাবা নিঃসাড়। সব জেনে সব বুঝেও হ্যাঁ বললাম আমি। কেন রাজি হয়ে গেলাম বলতে পারবো না। লোভের বশীভূত করার নিজস্ব একটা ক্ষমতা আছে। অতএব শ্রাবণ মাসের এক গুমোট দিনে আবু নসর মুক্তার সাহেবের বোবা মেয়েটির সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বাবার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে আসছিল। মা কেমন ঝিম মেরে গেলেন। মুক্তার সাহেব কথা মতো বাবাকে হাসপাতালে রাখলেন। বড় ডাক্তার দেখালেন, ডাক্তার দেখলেন এবং ঘাড় ফেরালেন। তিনি হাসপাতালেই মারা গেলেন। বাবার পেছনে পেছনে গেলেন মা। আবু নসর মুক্তার সাহেব আমাকে শুধু মেয়ে দিলেন না, হতাশা লাঞ্ছিত পূর্বপুরুষের জীর্ণ অট্টালিকা থেকে টেনে আলো ঝলমল করা শহরে এনে বসালেন। রাজধানী শহরে আমার চাকুরি হলো। চাকুরির সঙ্গে সঙ্গে আস্ত একখানা বাড়িও শ্বশুর সাহেব মুক্তারি বুদ্ধি খরচ করে জুটিয়ে দিলেন। আগে থাকতো এক নিরীহ ব্রাহ্মণ, যে প্যাচে শ্বশুর সাহেব তার বেয়াইকে অন্তত 10 বছর আগে স্বর্গে পাঠিয়েছিলেন। একই প্যাচে নিরীহ ব্রাহ্মণকে গ্রাম এবং শহরের সমস্ত মূল থেকে উপড়ে তুলে সীমান্তের ওধারে ছুঁড়ে মারলেন। মোক্তা সাহেবকে এখন থেকে শ্বশুরই বলবো। শুরু থেকে কেন সম্মানসূচক বাক্য ব্যবহার করে আসছি আশা করি এখন তা বুঝতে পারছেন। দেশে তড়িৎ গতিতে সময় পাল্টাচ্ছিল। পৃথিবীর গভীরতর অসুখের খবর সংবাদপত্রের পাতায় কালো ফুলের মতো ফুটে থাকে। দেশে আইয়ুব খান সাহেব সৈন্য সামন্ত নিয়ে গেড়ে বসেছেন। সংবাদপত্রের ব্যানারে খান সাহেবের একজোড়া গোঁফ হুঙ্কার দিয়ে জেগে থাকে। দেখতে না দেখতে দেশের জীবন প্রবাহের মধ্যে খান সাহেবদের অপ্রতিহত প্রভাব প্রবল সামুদ্রিক তিমির মতো ছোটাছুটি করছিল। এই সুযোগে আমার শ্বশুরের মতো মানুষেরা অন্ধকার থেকে সূর্যালোক ফাঁকি দিয়ে শহরের ফ্ল্যাশ ক্যামেরার সামনে উঠে আসতে লেগেছেন। আগেই তিনি মোক্তারি ছেড়ে দিয়েছিলেন। মরা গরুর খালের নাহান আদালতের ময়লা বেঢপ শ্যামলা গা থেকে গাছের পুরনো বাকলের মতো ছড়ে পড়েছে সে কবে। এখন তিনি আদ্যির গিলে করা ফিনফিনে পাঞ্জাবি পরেন। সোনার বোতাম ঝিলিক দেয়, হাতে হীরার আংটি ঝকমক করে। তিনি আইয়ুব রাজত্বের শক্ত একটা খুঁটি না হলেও ঠেকনা জাতীয় কিছু একটা তো বটেই। বসনে ভূষণে অনেক সম্ভ্রান্ত হয়ে উঠেছেন। একটা ব্যক্তিত্বও না জানি কোত্থেকে উড়ে এসে শরীরে আশ্রয় করেছে। একটু বয়স হলে যেমন মেয়েদের বুকে স্তনের বাঁকা রেখা আভাসিত হয়, তেমন টাকা পয়সা এবং দাপট এলেই শিয়ালের মতো চেহারায়ও সিংহের আকৃতি জাগি জাগি করে। আমার শ্বশুরের চারদিকে জয় জয়কার। শালা সম্বন্ধীরা ব্যবসায় রীতিমতো লাল হয়ে যেতে থাকল। লোকে বলা বলি করত আমার শ্বশুর ভাগ্যবান। নিজেকেও আমি কম ভাগ্যবান মনে করতাম না। এমন একজন লোকের মেয়ে বিয়ে করেছি, সে কি চারটিখানি কথা? নাইবা থাকলো একখানা হাত কিংবা পা। শ্বশুরের সৌভাগ্যের ছিটে ফোঁটা আমিও পেতে থাকলাম। ব্রাহ্মণের ভাঙা বাড়িটা নতুন করে বানিয়েছি।
ঝোপে ঝাঁপে ঢাকা কম্পাউন্ডে একটা কুয়োর মতো ছিল, চারপাড় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছি, পুরনো ঘাট ঝালাই করেছি। আমাকে লোকে যাই বলুক, শ্বশুরের প্রতি আমার কৃতজ্ঞতার অন্ত নেই। তিনি আমার প্রকৃতি ধরতে পেরেছিলেন, তাই আমার জন্য যা যা করেছিলেন এমনভাবে করেছিলেন যেন প্রবৃত্তি এবং প্রকৃতির সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কোনো কোনো গাছ আছে কড়া আলোতে বাঁচে না, কোনো কোনো মানুষ আছে ভিড় এবং ঠেলাঠেলি সইতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে শ্বশুর সাহেব আমার চাকরি ঠিক করেছেন, বাসা নির্বাচন করেছেন, আর যা যা করেছেন গায়ের লাকসই পোশাকের মতো একেবারে নিখুঁতভাবে মানিয়ে গেছে। এসব ব্যবস্থাপনার মধ্যে একখানা শিল্পী মনের দরদ খুঁজে পাই। এইসব তিনি করেছেন বোবা মেয়েটির জন্যই তো। মেয়েটিকে তিনি ভারী ভালোবাসতেন। তার আরও মেয়ে আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি পক্ষপাতটা কম্পাসের মতো হেলে থাকত। যখন আমার স্ত্রীর সঙ্গে কথা কইতেন, মুখে বলতেন না, আরেকজন বোবার মতো আভাসী ইঙ্গিতে কথা বলতেন। আসল বোবা আর নকল বোবার এই যে মাখামাখি, তা আমার চোখে অত্যন্ত সুন্দর এবং পবিত্র মনে হতো। এই জন্য আমার শ্বশুরকে আমি ভালোবাসি, কেননা তাঁর একখানা দরদি মন ছিল। তিনি আপনার জনদের ভালোবাসতে জানতেন, কিন্তু মানুষ তাকে ভালো বলতো না। তাকে দিয়ে যাদের সর্বনাশ হয়েছে তারা তাকে অভিসম্পাদ দিত। আমাকেও লোক মন্দ বলতো, কারণ আমি তার বোবা মেয়ে বিয়ে করে অল্প স্বল্প সৌভাগ্যের মুখ দেখেছি। তার জন্য আমি কিছুই মনে করি নে। লোকে তো কত কথাই বলে। তাছাড়া আমি নির্বিরোধ মানুষ, ঝগড়াঝাঁটি পরনিন্দে এড়িয়ে চলাই স্বভাব। বাড়িতে খাই দাই এবং ঘুমোই, নিয়মিত অফিসে যাই, অফিস থেকে আসি। দিন কেটে যাচ্ছে একরকম দিনের মতো। আনন্দ নেই, নিরানন্দ তাও নেই। বন্ধুরা সকলে তাদের বউয়ের গল্প করে, তাদের নিয়ে বাজারে যায়, সিনেমা দেখে, অবসর মুহূর্তগুলো মৌচাকের মধুর মতো কথাবার্তার রসে ভরিয়ে রাখে। কোনো কোনো বন্ধুর বাড়িতে যেয়ে তাদের বউদের সঙ্গে আলাপ করেছি, গান শুনেছি। মনের মধ্যে একটা কাঁটার তীক্ষ্ণ দংশন অনুভব করেছি। আমার বুকের ভেতরে একটা দুঃখ পাশ ফিরে ঘুমিয়েছে। জীবনে কি সব পাওয়া যায়? সকলে কি সমান ভাগ্যবান? মনকে প্রবোধ দিতে চেষ্টা করতাম। কখনো প্রবোধ মানত, কখনো মানত না। বাতাসের মতো চঞ্চল মন। আমাদের অফিসে নৃপেন নামে এক এলডি ক্লার্ক আছে। সে আমার পাশের কামরায় বসে। ফাঁকিবাজ ছোকরা। প্রতিদিন আড্ডা ইয়ার্কি করে 10টা থেকে 5টা কাবার করে। কাজ পড়ে থাকে। চাকুরি যাই যাই করেও কি কারণে জানি যায়নি। কিছুদিন আগে সে ছোড়ার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে নৃপের এক নতুন উৎপাত শুরু করেছে। নতুন বউ কি বলল, কিভাবে বলল, একটা কথা 100 বার করে বলতো। হেসে কথা বললে কিরকম দেখায়, রেগে বললে কিরকম মুখে ডোল হয়, স্বর তরঙ্গের খাঁজগুলো উঁচু গ্রাম থেকে নিচু গ্রামে ওঠানামা করে যখন, গলাতে যে সুন্দর ভাঁজ পড়ে, কি অপরূপ দেখায়, এসব কথা বয়ান করত। শুনে চাপা চাপা দীর্ঘশ্বাস ফেলতাম, কেউ যেন শুনতে না পায় মতো। কিন্তু নৃপেন প্রসঙ্গ পাল্টায় না। বলুক না বলুক, নতুন বউয়ের নাম করে নৃপেন কিছু একটা বানিয়ে হলেও বলবে। এটা তার একটা স্থায়ী মুদ্রাদোষে দাঁড়িয়ে গেছে। আমার ধারণা হলো আমি বোবা মেয়ে বিয়ে করেছি এবং তার কর্তা বলে আমাকে এসব কথা শুনিয়ে শুনিয়ে বলে। তখন থেকে আমি নৃপেনকে ঘৃণা করতে আরম্ভ করলাম। মনে করতে লাগলাম নৃপেন একটা বাজারের মেয়ে বিয়ে করেছে। একমাত্র বাজারের মেয়েরাই অত বেশি হাসে, কথা বলে এবং ভঙ্গি করে। প্রতিশোধ নেবার তীব্র ইচ্ছে মনের ভেতর ফনা ধরে জেগে উঠত। কিন্তু আমার ইচ্ছে অনিচ্ছের কতটুকু দাম? প্রেম কিংবা ঘৃণার পক্ষে বিপক্ষে কিছু করার ক্ষমতা আমার ছিল না। যে আইয়ুব খান অঘটন ঘটন পটীয়সী ক্ষমতার প্রভাবে আমার শ্বশুরের মতো হেজিপেজি মোক্তারকেও গণ্যমান্য সম্ভ্রান্ত মানুষে রূপান্তরিত করেছে, সম্ভব হলে সে আইয়ুব খানকে ডেকে বলতাম, হে প্রবল প্রতাপান্বিত আইয়ুব খান, তোমার লোহার ডান্ডাটি দিয়ে দয়া করে একটি বার এসো। নৃপেনকে মারধর করতে যদি তোমার মতো ফিল্ড মার্শালের পৌরুষে বাঁধে, অন্তত চাকরিটি খেয়ে তাকে কলকাতা পাঠিয়ে দাও। হায় রে, এসব ছিল অক্ষমের কল্পনা মাত্র। বাস্তবে আমার শ্বশুর যেখানে বসিয়ে দিয়েছিলেন, তার বাইরে এক চুল হেলবার সাধ্যও আমার ছিল না। নৃপেন একটা স্কাউন্ড্রেল। আমার নিস্তরঙ্গ নিথর জীবনযাত্রার মধ্যে একটা জীবন্ত অতৃপ্তি ঢুকিয়ে দিয়েছে সে।
এখন স্ত্রীকে আমি দু চোখে দেখতে পারি নে। মাঝে মাঝে পাকা জুয়োরির মতো মনোভাব জাগে। ইচ্ছে হয় শ্বশুর সাহেবের কাছে গিয়ে বলি, আপনি যা দিয়েছেন ঘর বাড়ি চাকরি সব নিন, বিনিময়ে কেবল আমাকে আপনার বোবা মেয়ে রত্নটির দায় থেকে রক্ষা করুন। আমি সমগ্র জীবনের সমস্ত কিছুর বিনিময়ে এমন একজন মেয়ে মানুষকে কাছে পেতে চাই, যে কালো হোক কুৎসিত হোক না থাকুক তার গুণপনা, সে শুধু কথা বলবে, অনবরত কথা বলবে। তার মুখ থেকে নানা রকমের শব্দমালা শরতের বিবাকী বাতাসে শিউলি ফুলের মতো ঝরে পড়বে। কল্পনায় কত মেয়ে মানুষ সৃজন করি, হ্যাঁ, তাদের সঙ্গে কত কাল্পনিক কথোপকথন চালাই। বুকের গভীর থেকে শব্দরাজি থরে বিথরে নীলকান্ত মনির মতো জেগে ওঠে। গানের মতো সুরের ছোঁয়া লাগা প্রাণের লাবণী ভরা কথা ঝর্ণাধারার বেগে উছলে ওঠে। জীবনে নারীর সঙ্গে কথা বলার এমন তীব্র আকুতি কোনোদিন বোধ করিনি। নৃপেনের খোঁচা খেয়ে আমার ভেতরে আরও একটা আমির উদ্ভব হয়েছে। এই যে নিষ্ঠুর নির্মম ক্ষুধাবোধ এতদিন কোন গর্ভ গুহায় লুকিয়েছিল জানতে পারিনি। আগেই তো বলেছি, ইচ্ছে শক্তি বলতে কোনো কিছু নেই। তাই বলে আমি যে কিছু চাইনি এ কথা সত্যি নয়। নানা জায়গায় আমার যেতে ইচ্ছে করে, কিন্তু চরণ সামনে চলতে রাজি হয় না। অনেক কিছু করার সাথ জাগে, কিন্তু অবশ হাত উঠতে চায় না। নানা আনন্দ বেদনার ধ্বনি আমার জিভের ডগায় পুঁটি মাছের মতো নাচলেও একটুকুর জন্য ঝরে পড়তে পারে না। এমন নিষ্ক্রিয় পুরুষ মানুষ আমি।